রাজধানীতে ভোর রাত থেকে ভারী বৃষ্টি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, অফিসগামী মানুষের চরম দুর্ভোগ। কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন সহ নানা কর্মসূচি উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড। স্বাগত ওয়ান বুলেটিনে, আমি মাহমুদুর রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে গতকাল ভোর রাত থেকে চলছে টানা বৃষ্টি। টানা এই বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ। একই সাথে চরম ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ 6 ঘন্টায় 76 মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এই পরিমাণ বৃষ্টি আগে হয়নি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজও সারাদিন রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার কথা রয়েছে। রাত থেকেই রাজধানীতে চলছে ভারী বৃষ্টি। এতে জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন এলাকা ও সড়কে। ভোগান্তিতেও পড়েছে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলাইমান সবুজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, সড়কের কি বেহাল দশা দেখছেন সকাল থেকে, আর অফিসগামী মানুষ কেমন ভোগান্তিতে পড়েছে জানাবেন। সিয়াম, এই মুহূর্তে আমি আছি মহাখালী ডিওএইচএস এর ঠিক প্রধান গেটের ঠিক সামনেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গত রাত থেকে বৃষ্টির কারণে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সকাল থেকে অফিসগামী মানুষ বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা অফিস যাওয়ার সময় এখানে সকাল থেকে টানা বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ সড়কটা হাঁটু সমানও পানি জমে গেছে বিভিন্ন সড়কে। আমি এখানে আসার সময় বেশ কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেছি। ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলছিলেন, একটু বৃষ্টি হলেই ঢাকা যেন এক চেনা দুর্ভোগের নগরীতে পরিণত হয়। বিশেষ করে ইসিবি চত্বর থেকে শুরু করে বনানী ফ্লাইওভার পর্যন্ত সড়কটিতে জলাবদ্ধতার কারণে পুরো রুট জুড়েই এক স্থবির পরিস্থিতি তৈরি হয়েছে। সকাল থেকে সবচেয়ে চরম ভোগান্তির চিত্রটি যেটি হচ্ছে যে পথ পাড়ি দিতে স্বাভাবিক সময়ে 20 থেকে 25 মিনিট সময় লাগতো, আর জলাবদ্ধতার কারণে 2 ঘন্টাও সেই পথ পাড়ি দিতে পারেনি মানুষজন। দীর্ঘ সময় গাড়িতে আটকা থেকে অনেকে সময় মতো অফিসে পৌঁছাতে পারেনি, আবার অনেকে বাধ্য হয়ে মাঝপথ থেকেই বাসায় ফিরে গেছেন। রাস্তায় পাবলিক গণপরিবহনের সংখ্যা খুবই কম থাকায় বাস স্টপগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। যে 2-1টি বাস আসছে সেগুলোতে ওঠার জন্য সাধারণ যাত্রীদের ব্যাপক ধস্তাধস্তি করতে হচ্ছে। এই সুযোগে রিক্সা এবং সিএনজি চালকরা বরাবরের মতো কয়েক গুণ বাড়তি ভাড়া দাবি করছে। তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই প্রধান সড়কগুলোর পানি নিষ্কাশনের দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বেলা বাড়ার সাথে সাথে এই যানজট পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। মহাখালী ডিওএইচএস এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিয়াম, ধন্যবাদ সবুজ আপনাকে। এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন মিরপুর থেকে মাহমুদুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদুল, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও মাহমুদুল হাসানের সাথে চেষ্টা করব যুক্ত হওয়ার। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের আরও 10টি জেলায় নতুন করে বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস দিয়ে এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।
শনিবার সন্ধ্যায় বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বিশেষ বার্তায় আরও 10 জেলায় বন্যার আশঙ্কার কথা জানানো হয়। এদিকে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় এখন বন্যা কবলিত। কোথাও কোথাও নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি বিপর্যয় ঘটেছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী এলাকাগুলোতেও মানুষের চরম দুর্ভোগে পৌঁছেছে। কয়েকদিন ধরে ঘরবাড়ি জলমগ্ন থাকায় রান্না করারও কোনো ব্যবস্থা নেই দুর্গতদের। বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি বেড়ে চলছে, এই নিয়ে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন মিরপুর থেকে মাহমুদুল হাসান। মাহমুদুল, মিরপুরে আছেন, তো সেখানের কি পরিস্থিতি দেখছেন আর মানুষের ভোগান্তি কেমন জানাবেন? আসলে গত কয়েকদিন যাবতই সিয়াম আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে বৃষ্টি, অতিবৃষ্টি এবং বেশ অনেক বৃষ্টির দেখা দিচ্ছে। তো সেই যে প্রেক্ষাপট থেকে আসলে বেশ কয়েকদিন যাবতই আসলে মানুষের যে ভোগান্তি আমরা এখানে চোখে পড়েছে। তবে গতকাল রাত থেকে যে অতিবৃষ্টির কারণে আসলে ঢাকার বিভিন্ন জায়গায় আসলে এই পানির যে জলাবদ্ধতা সেটি আসলে অনেক চোখে পড়ার মতো। এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে মিরপুর শেওড়াপাড়া যে মেট্রো স্টেশন আছে সে তারই পাশে, এবং এই জায়গাটিতে আসলে আমরা যতটুকু দেখতে পেয়েছি এখানকার পুরো রাস্তাটি আসলে পানি দিয়ে পরিপূর্ণ, এবং আমি এখানে হাঁটু পানিতে আসলে দাঁড়িয়ে আছি। এছাড়াও আমি যদি আরেকটু তথ্য দিতে চাই যে এইখানে এলাকাবাসীর যে এলাকাবাসী অভিযোগ করছেন এখানকার ড্রেনেজ ব্যবস্থা এবং ড্রেন কাটার ফলে যেই সৃষ্ট ভোগান্তি হয়েছে এবং পানি জমার কারণে আসলে সেই ড্রেনের কাটাটা আসলে তারা বুঝতে পারছেন এবং হরহামেশাই তারা আসলে দুর্ঘটনার কবলে পড়ছেন। এছাড়াও আমরা এখানে দেখতে পেয়েছি যে সকাল থেকেই বেশ পানি এবং মানুষের ভোগান্তি, এবং বিশেষ করে চাকরিজীবী যারা আছেন বিভিন্ন অফিসে যাওয়ার ক্ষেত্রে যেই ভোগান্তিটা তারা পোহাতে হচ্ছেন, গাড়িগুলো যেতে পারছে না, এবং যার কারণে আসলে তার বেশিরভাগ মানুষেরই আসলে তীব্র সংকট দেখা দিয়েছে নানা দিক থেকে। এছাড়াও আমি যদি আরেকটু দিতে চাই যে মোটর গাড়ি যেগুলো আছে এবং প্রাইভেট কারগুলো যেগুলো আছে সেইগুলোতে আসলে বেশ দুর্ঘটনার কবলে পড়ার সম্মুখীন হচ্ছেন তারা। আসলে রাস্তার কোথায় খানাখন্দ আছেন বা রাস্তার কোথায় খাল আছে সেই জায়গাটি আসলে তারা বুঝতে পারছেন, এর ফলে আসলে তাদের যে দুর্ঘটনা সেটি আসলে তারা দুর্ঘটনার কবলে পড়ছেন। এছাড়াও আমরা এখানে এলাকাবাসীর সাথে কথা বলেছি যে মিরপুরে যেই ভোগান্তি বৃষ্টি হলেই পানি জমা বেড়ে যাওয়া এবং এই ড্রেনেজ সিস্টেমের যে ভোগান্তি আসলে এটা দীর্ঘদিনের, এবং যার ফলে আসলে এখানকার এলাকাবাসী প্রায় সময়ই আসলে দুর্ভোগে পড়ছেন। এছাড়াও আমরা আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে যতটুকু জানতে পেরেছিলাম যে বঙ্গোপসাগরের যেই লঘুচাপটি যেটি আছে সেটি আসলে কিছুদিন যাবতই এই আমাদের এই বর্তমান যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একটি অতিবৃষ্টি বা হালকা বৃষ্টি হিসেবে ঝরে পড়ছে, সেটি আসলে এখন বর্তমানে খুবই অতিবৃষ্টি আকারে ধারণ করেছে। এছাড়াও আমি যদি একটু বলতে চাই যে সকাল থেকে আসলে এই বৃষ্টির কারণে তীব্র যানজট রাস্তায় এবং জলজটের যেই সৃষ্টি হয়েছে সেটি আসলে মানুষের ভোগান্তিকে আসলে চরম পর্যায়ে নিয়ে গেছে। এই ছিল আসলে মিরপুরের শেওড়াপাড়া থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাহমুদুল আপনাকে। রাজধানীতে ভারী বৃষ্টির কারণে তৈরি হয়েছে জলাবদ্ধতা, এই নিয়ে বিস্তারিত জানছিলাম। মিরপুর থেকে আমাদের সাথে জানাচ্ছিলেন মাহমুদুল হাসান। বন্যার কারণে 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা 16 তারিখ পর্যন্ত স্থগিত করা হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে এই যে এইচএসসি পরীক্ষা বিলম্বিত করা, বর্তমান কিছু সময়ের জন্য বন্ধ করা, সেই সময়টাকে আরেকটু দীর্ঘ করা হচ্ছে। যখন একটা জাতির জন্য দুর্যোগের ঘনঘটা নেমে আসে, তখনই কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার পুরো দলকেও কিন্তু ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন যেন সাধারণ মানুষের সাথে থেকে ত্রাণ কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, উদ্ধার কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করেন। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 94 বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। 2001 সালের অক্টোবর থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির এই প্রবীণ রাজনীতিবিদ। কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন ও বৃক্ষরোপণ সহ সভায় অংশ নেবেন তিনি। এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষ। কীর্তনখোলার তীরে তারেক রহমানের জন্য অপেক্ষা বরিশাল অঞ্চলের মানুষ। শুধু রাজনৈতিক কর্মী নয়, উন্নয়নের প্রত্যাশায় তাকিয়ে আছে পুরো দক্ষিণাঞ্চল। বিএনপির শীর্ষ নেতা হিসেবে বরিশালের বেলস পার্কে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। সেই সফরের 5 মাস পর এবার আসছেন রাষ্ট্রীয় প্রধান হিসেবে। তার সফরকে ঘিরে অনেকটাই প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নিরাপত্তার পাশাপাশি নগর জুড়ে সম্পন্ন হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। সার্কিট হাউস ও শিল্পকলা একাডেমিকে নতুনভাবে সাজানো হয়েছে। বরিশালে তার যে পদার্পণ, এই যে প্রধানমন্ত্রী হিসেবে, এটাই আমাদের যে অনেক পাওয়া এবং এটাই আমাদের বরিশালের ভাগ্যের চাবি কাঠি বলে আমরা মনে করি। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা, এটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। তিনি যখন বরিশাল জেলায় ঢুকবেন, সেখান থেকে এই আর বরিশালের লাস্ট প্রোগ্রাম পর্যন্ত একটি মানব চেইনের রূপান্তরিত করার চেষ্টা আমরা করছি। শুধু তাই নয়, খাল খননের মাধ্যমে কৃষিতে গতি ফিরবে বলে প্রত্যাশা কৃষকদের। আমাগো খাল খনন করেছে, এখন আমাগো দুই পাশে খালের রাস্তা আছে এবং দুই পাশে কোনো গাছ গাছালি নাই। এগুলো এখন উন্মুক্ত, এখানে 20,000 বৃক্ষ রোপণ করা সম্ভব। উন্নত যোগাযোগ, শিল্পায়ন, নদী ব্যবস্থাপনা, কর্মসংস্থান এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় বিএনপি নেতারা। সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যেই। সেখানে আমরা গাছ লাগাবো। পরবর্তীতে আমরা যে অডিটোরিয়ামে, যে আমাদের শিল্পকলার অডিটোরিয়ামে যে প্রোগ্রামটা হবে, সেটাও সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীতে টহল ব্যবস্থা জোরদার সহ চেকপোস্ট বসিয়ে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। সন্ধ্যা নদীর ব্রিজ থেকে আমাদের যে 3টি ভেন্যু রয়েছে, এই সকল জায়গাটা আমরা একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ভেন্যুতে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সোমবার সকালে ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোর ও বরিশাল নগরীর 30 গোডাউন ও বধ্যভূমি সংলগ্ন এলাকায় আলাদা 2টি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। আরিফুল ইসলাম, ওয়ান নিউজ, বরিশাল। কয়েকদিন বিরতির পর আবারও পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে 3 নারীকে জোর করে বাংলাদেশে ছেড়ে দেওয়ার চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এদিকে জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভোরে এক বৃদ্ধ ও 2 নারীকে বাংলাদেশে ছেড়ে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয়রা বিজিবির সাথে ঘটনাস্থলে পৌঁছে ওই 3 জনকে নিয়ে শূন্যরেখায় ছেড়ে দেয়। একইভাবে দিনাজপুরের দাইনু সীমান্ত দিয়ে এক নারী সহ 4 জনকে ছেড়ে দেওয়ার চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে বিজিবি। তারা 2 দেশের শূন্যরেখায় অবস্থান করছে। যদিও তারা নিজেদের বাংলাদেশী নাগরিক বলে দাবি করেছেন, এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। গতকাল রাত 3টার দিকে 5 জনকে পুশিং করার চেষ্টা করছে এবং 2 জন যুবক ছিল, তারা পালিয়ে গেছে এবং 3 জন, একটা বৃদ্ধ আর 2টা মহিলা এখন সীমান্তে 0 লাইনে আছে।
সীমান্তে বিজিবি ও জনগণ ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও সরকার এ বিষয়ে কোনো কথাই বলছে না, এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শনিবার বিকালে রংপুর জেলা স্কুল মাঠে 11 দলের বিভাগীয় সমাবেশে তিনি এই অভিযোগ করেন। এ সময় জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী দেশের একটি জায়গায় দাঁড়িয়ে দুটি ভোট চেয়েছিলেন, একটি তার পক্ষে আর একটি গণভোটে হ্যাঁ ভোট, কিন্তু নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথমটি রক্ষা করেছেন, দ্বিতীয়টি রক্ষা করতে পারেননি। বিরোধী দলীয় নেতা বলেন, কথার ফুলঝুরি নয়, তারা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান। এদিকে প্রধানমন্ত্রীর চায়না সফরের ফলাফল শূন্য বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত, সরকার মুখে কুলু পেটে বসে আছে। নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। উন্নয়ন বরাদ্দে এত কোটি কোটি টাকা রাখা হয়েছে, রংপুরে কোনো বিশেষ বরাদ্দ রাখা হয় নাই। বরাদ্দ সব যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে। চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে চাঁদপুরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রার আয়োজন করে এনসিপি। সেখানে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও গত 6 মাসেও তা বাস্তবায়নের দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি। ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংকটের কার্যকর কোনো সমাধান করতে পারেনি সরকার। এ সময় দ্রুত বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গণভোটের যেই দাবি থেকে সরকারের সরে আসা, সেটি আপনাদেরকে আহত করেছে। সরকার যে 1 কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল, এখনো পর্যন্ত একটা কর্মসংস্থানও নিশ্চিত করা হয় নাই। ইরানের যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলেও এখনো পর্যন্ত লোডশেডিং এর সমস্যা সমাধান করতে পারেনি। ওয়ান বুলেটিনের নিচ্ছি বিরতি, সাথে থাকুন। হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। শনিবার একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালায় ইরান। এরপরই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় IRGC। এদিকে বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলার জবাবে 3য় দফা ইরানে হামলা শুরু করেছে আমেরিকা। এক বার্তায় আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে IRGCর হামলার কারণে আগুন লেগে যায়। এ ঘটনায় জাহাজে থাকা একজন বেসামরিক নাগরিক নিখোঁজ হয়েছে বলে দাবি করেছে সেন্টকম। হরমুজে জাহাজের হামলার ঘটনায় ভুল সিদ্ধান্তের জন্য ইরানকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এই ছিল ওয়ান বুলেটিনে। একটু পরে দেখবেন আন্তর্জাতিক বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।